নমস্কার। আজ আমাদের রঙ্গসেনার আয়োজনে নাটকের বৈঠকি আড্ডার 52তম অধিবেশন। আজকের এই অধিবেশনে আমরা আমাদের আজকে নাটকের বৈঠকি আড্ডার বিষয় হিসেবে যা রয়েছে তা হলো গল্প পাঠ এবং পাঠ অভিনয়ের প্রতিযোগিতা। তো আমরা এই নাটকের বৈঠকি আড্ডা আমাদের রঙ্গসেনার সকল সদস্যরা মিলেই করে থাকি। আমাদের ঘরোয়া একটা বৈঠকি আড্ডা বলা যেতে পারে। তো এই অনুষ্ঠানে আমরা কখনো নাটক পাঠ, কখনো চরিত্র বিশ্লেষণ, বেশ কিছু নাটকীয় আমরা কর্মকাণ্ড করে থাকি। তো আজকে আমরা গল্প পাঠ এবং পাঠ অভিনয়ের প্রতিযোগিতা রেখেছি। তো দুটো ভাগে আমরা ভাগ করে নিয়েছি আমাদের এই টিমটাকে। প্রথমে ক বিভাগ এবং খ বিভাগ রাখা হয়েছে। ক বিভাগে যারা রয়েছে, যারা আমাদের দলের নতুন সদস্য বা ছোট সদস্য, তাদেরকে রাখা হয়েছে, এবং খ বিভাগে যারা আমাদের অনুষ্ঠানের সাথে একটু বেশি দিন ধরে যুক্ত বা যারা অভিজ্ঞতায় একটু সিনিয়র, তাদেরকে রাখা হয়েছে। তো আমরা একে একে শুরু করব। আমাদের আজকের অনুষ্ঠানের বিচারক দুজন রয়েছেন, আমাদের রঙ্গসেনার কর্ণধার ধ্রুপদ ঘোষ এবং আমাদের রঙ্গসেনার উৎসব সমিতির ভাইস চেয়ারম্যান অমিত বিকাশ দে। তারা আজকে বিচারক হিসেবে আমরা তাদেরকে পেয়েছি। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা নিয়মটা বলে দাও। প্রথমে হ্যাঁ, নিয়মটা তুমি বলে দাও, এসে বলে দাও তাহলে একবার। আমি ধ্রুপদ ঘোষ এবং অমিত বাবুকে ডেকে নিচ্ছি। প্রথমেই যেটা আবদার করব সেটা হচ্ছে যে মোবাইল ফোনগুলো সকলে সাইলেন্ট করে রাখবে। আর এখানে ক্যামেরায় আমরা একটা রাখছি এই কারণে, যদি আমাদের কোথাও মনে হয় যে কিছু ডাউট হচ্ছে, তাহলে যাতে আমরা ভিডিওটাকে আবার রিভিউ করতে পারি, সেই জন্য এই ব্যবস্থাপনাটা রাখুন। ক্যামেরাটা আমরা একটু এগিয়েও দিতে পারি, কারণ বেসিক্যালি তো ওদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা তার বলে রেখেছিলাম যে কিছু অংশ নির্বাচিত নিজেরা নির্বাচন করে সেটা মানে সুন্দর করে বাড়ি থেকে প্রিপারেশন করে বা কারোর কাছে শিখে এসে সেটা করা যেতে পারে। এটা ফার্স্ট রাউন্ডের একটা সেকশন হয়ে গেল। আর সেকেন্ড রাউন্ডের যেটা হবে সেটা হচ্ছে তোমরা এখানে আসবে, তোমরা দুজন জাজেসের মধ্যে থেকে কার কাছ থেকে পোরশনটা নিতে চাও সেটা তোমরা সিলেক্ট করলে, ধরো তুমি আমার কাছ থেকে বলতে পারো বা অমিতদার কাছ থেকে বলতে পারো। অমিতদা হলে অমিতদা তোমাদের দেবে, আমি হলে আমি তোমাদেরকে দেবো। সেইটা জন্য হয়তো মিনিমাম একবার রিডিং নিজেরা মনে মনে রিডিং করার জন্য হয়তো ওই 1 মিনিট কি সময় পাচ্ছ, আর তারপর সেটা তোমাদের ইনস্ট্যান্ট প্রদর্শন করতে হবে। এইটা দুটো রাউন্ডে। প্রথম রাউন্ডে জন্য আমরা আড়াই করে 10-এর মধ্যে স্কোর দেব ফার্স্ট রাউন্ডে, আর সেকেন্ড রাউন্ডের জন্য আড়াই করে 4টে সেকশনে আমরা 4টে সেকশনের মধ্যে আমরা শর্ট নিক্ষেপণ, উচ্চারণ, আবেগ এবং শ্রুতি মধুরতা, এই 4টে সেকশনের উপর নাম্বার দেব। ঠিক আছে? বিশেষভাবে খুব সহজভাবে বিষয়টা হবে। তো 10-10 দুটো রাউন্ডের 10-এর মধ্যে 20-এর মধ্যে যা পাচ্ছ সেইটার অনুযায়ী আমরা পুরস্কার ঘোষণা করব। ঠিক আছে? এনি ডাউটস? তাহলে কোশ্চেন আবার আমি আনসার করতে পারি। আরেকবার একটু বলো, আমি তো ঢুকে প্রথম রাউন্ডে নিজেরা নির্বাচিত অংশ, নিজেরা প্রস্তুত করা অংশ পাঠ করবে। ঠিক আছে? আর আমরা প্রত্যেকটা পাঠ অভিনয় ক্যামেরা রেকর্ড করব, কারণ যদি কোনো ডাউট হয় তাহলে আমরা সেটা যাতে রিভিউ করতে পারি। ফোন নাম্বার পাশে দেওয়া আছে, অনুপার বলেনি বোধহয়। এই পর্বে 10 নম্বর থাকছে। এই পর্বে 10 নম্বর, 10-এর মধ্যে মার্কস থাকবে। আর সেকেন্ড রাউন্ডে যে জাজকে চুজ করবে সে তাকে অংশটা দেবে। ঠিক আছে? ওকে, সেটা আবার অপরিচিত আর কি, সেটা আপনি করে নেবেন, করে নিয়ে তারপরে সেটা পাঠ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেহেতু ছোটদেরকে দিয়ে শুরু করব, বিভাগ ক এর মধ্যে রয়েছে প্রাপ্তি ভট্টাচার্য, সৌরিমা পাকড়ে, শুভদীপ দত্ত এবং সুদীপ্তা রায়। তো আমি প্রথমে সুদীপ্তাকেই ডেকে দেবো, কারণ বাকিরা আরেকটু ছোট, তুই একটু এক্সপিরিয়েন্স। তো সুদীপ্তাকে ডেকে নিচ্ছি, ওর নির্বাচিত যা অংশ তৈরি করে এসেছে সেটা এখানে এসে পাঠ করবার জন্য। বহুরূপী সুবোধ ঘোষের লেখা। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। না, কিছুই শুনিনি। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো?
বলুন কিছু বলবেন। উচ্চারণ হ্যাঁ, রফলা, চন্দ্রবিন্দু এই উচ্চারণগুলো হচ্ছে না। উন্তর্জর উচ্চারণ, ঠিক আছে। যাত্রী কথাটা জাতি নয়, এরকম অনেকগুলো সমস্যা আছে। দ্বিতীয় হচ্ছে যে ইমোশনস গুলো ঠিকঠাক করে অ্যাটাচ হচ্ছে না। এটা একটা হাসির গল্প, তো সেটা সেই খোরাকগুলো ঠিক হচ্ছে না। মোটামুটি বাদবাকি সব ঠিক আছে। আর একটু কোথায় থামতে হবে, একটু মন দিয়ে পড়তে হবে। আর একটু ডেকে নিচ্ছে আমাদের ক বিভাগের আরেকজন সদস্যা সৌরিমা পাখরেকে। চক্ষু আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগেই তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেবদার ঘটাপটা করে, সেই তিনিই নাকি বই লেখেন, সেই সব বইও নাকি ছাপা হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজান ছোট্ট সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য। আরে সবাই একটু হাততালি টাততালি কিছু হ্যাঁ, দিচ্ছ না, সবাই কেউ একটু কাউকে ইন্সপায়ার করছো না, খুব বাজে লাগছে। মনে হচ্ছে আমরা ইন্টারভিউ দিতে এসেছি সবাই। ভয় পেয়ে যাবে। নাটকে এটা একটা আড্ডা নাটকের হচ্ছে, বৈঠকে আড্ডা। সবাই নিজেরাই তো আমরা, হ্যাঁ, ঠিক আছে। তো হয়ে যাচ্ছে প্রাপ্তি এখন, চলে সবাই আয়। একটুখানি ইন্সপায়ার করো ওর ছোটদের। আর আমি আরেকটা কথা বলছি, তোমরা যারা রয়েছো, যারা এখনো প্রস্তুত হয়নি, তো তোর এখন ওর কথা আমি বলছি না, তোর তুই 250 শব্দ গুনে রাখ, ঠিক আছে। 250 থেকে 300 শব্দ গুনে রাখ। আলো, লীলা মজুমদার। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারিদিকটি ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভিতর ছায়া ছায়া, সরাত সরাত, নিঝুম চুপচাপ। সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ, খস খস, ফস ফস, মট মট, ফোস ফোস। পাতার পাক দিয়ে বাতাস বয় শো শো। চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকারের আলকাতরা মেঘে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যে মাঝে মাঝে এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে, লাল সবুজ নীল তার রং। আর ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দুম করে, এটা যদি আমি দুমটা যদি টুম করে এরকম করে বলি, এটা কি খুব ভালো শোনাবে? নাটকীয়তা যে পাঠটা হবে, সেই পাঠটা আমার মনের মধ্যে ঢুকতে হবে। তো তাই দুম করে, ওখানে দুম করে, দরজাটা সাধারণত আমরা দেখি যখনই পরে দুম করে আওয়াজটা হয় একটু জোরে হয়, তাহলে ওখানটা একটু জোরে বলতে হবে, ঠিক আছে। বাদ বাকি সব ভালো হয়েছে, উচ্চারণ তো খুবই ভালো হয়েছে, আবেগও ঠিক আছে। আর যেটা করতে হবে সেটা, ও তো অ্যাকচুয়ালি খুবই ছোট, কিন্তু তাহলেও যে জায়গাটা নাটকীয় অংশ আছে, যেখানে শম্ভু পিসিমার কথা কনভারসেশন হচ্ছে বা ওদের ডায়লগ গুলো আসছে, এগুলোকে আমরা একটুখানি মানে ইন্টারেস্টিং করার জন্য একটুখানি অন্যরকম ভাবে, মানে অন্য অ্যাকসেন্টে যদি বলি বা অন্য স্টাইলে যদি বলি, তাহলে তখন এটা আরো বেশি শুনতে ভালো লাগবে, শ্রুতি মধুরতাটা আরো বেড়ে যাবে যদি আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো এইটা যখন প্রিপেয়ার করা আছে, তখন সেক্ষেত্রে আমরা যখন প্রিপারেশন করব তখন এইভাবেই করব, যাতে আমার যেটা ইনস্ট্যান্ট পাচ্ছি সেখানে আমার তখন অসহায়, কিন্তু যখন আমি প্রিপেয়ার করে আসছি তখন এটার মধ্যে এলিমেন্টটা কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। আর একটা যেটা হচ্ছে, একবার পড়ে ওটা একদমই ছেলে মানুষই পড়েছে, ভুল হয়ে গেছে বলে আবার ঠিক করে পড়ছে, রিপিট করে পড়ছে, ঠিক আছে। এটা ঠিক আছে, বাট ফাইন, নাইস, ওকে, চলো একটা জোরে হাততালি। এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী, আমাদের ক বিভাগের আমাদের রঙ্গসনা সব আমাদের দেখা যাচ্ছে রে, ঠিকঠাক। আর প্রতিযোগী শুভদীপ দত্তকে ডেকে নিচ্ছি মঞ্চে, তার বাড়ি থেকে তৈরি করে আসা পাঠ অভিনয় করবার জন্য। তোর 300 শব্দের মধ্যে করা আছে। সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। আজ আমার জীবনে একটি স্মরণীয় দিন। সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করবে। গত 5 বছরের পরিশ্রম আজ সার্থক হবে। এক ফলের বীজের সঙ্গে যে আরেক ফলের বীজ মিশিয়ে এক সুন্দর সুগন্ধ ও সুস্বাদু পুষ্টিকর ফল তৈরি করা যায়, এটা বোধহয় আমার এই রিসার্চের আগে আর কারোর জানা ছিল না। এটা তো মনে
সাসপেন্সের একটু সাসপেন্সটা কি সবটাই এলো? আবেগের ঘাটতি আছে। গন্ডগোল আছে। আর অতিরিক্ত পজ করছিল, ফলে শুনতে ভালো লাগছিল না, বোরিং হয়ে যাচ্ছিল। এমনি উচ্চারণ ঠিক আছে, স্বর প্রক্ষেপণ ঠিক আছে, কিন্তু আরো প্র্যাকটিসের প্রয়োজন আছে। লাস্ট মুহূর্তে যেখানটা এলো ওই যে সোনায় বাঁধানো দাম, তাহলে আমাকে সোনায় বাঁধানোটা ওই শটটা ওই জায়গাটার উপর আমার সাসপেন্সটা আনার জন্য ওইখানটা নজর দিতে হবে। তাহলে সোনা উচ্চারণটা ওখানে একটু অন্যরকম করতে হবে তোমাকে, সেইটা একটু মনে রাখতে হবে। এমনি ভালো হয়েছে। তাই তো দেখছি। 8 জন। 8 জন। চলো 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 চলো। আমরা প্রথম বিভাগের প্রতিযোগিতা দেখলাম। প্রথম বিভাগে আর কেউ নেই তো? ক বিভাগে আর কেউ নেই? না, আর কেউ বাকি নেই। তো এবার এবার এখান থেকে একটা প্রাইজ পাবে। আচ্ছা, এর পরের বার অনেকেই আছে, কাকে ডাকবো বুঝতে পারছি না। বলো, তুমি বলো কাকে ডাকবো। যেখানে না সবচেয়ে বড়। সবচেয়ে বড়? অসীমাদি। হ্যাঁ, অসীমাদিকে ডেকে নিচ্ছি। আমাদের ক বিভাগের ক বিভাগের অনুষ্ঠান শেষের পর, ক বিভাগের অনুষ্ঠান শেষের পর আমরা খ বিভাগের অনুষ্ঠান যাচ্ছি। তো মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় সদস্যা অসীমা রায় মহাশয়। অসীমা চিঠি পড়বো। একটা মেয়ে তার মাকে চিঠি লিখছে, চড়াই পাখি সাক্ষী, আর তার মাকে চিঠি লিখছে। শ্রীচরণী সুমা, বাবু তুমি কেমন আছো? আমার প্রণাম নিও। তোমার হেনা ভালো নেই মা, একেবারে পাল্টে গেছে মা পলাশ, একেবারে পাল্টে গেছে। সব জানে মা, ও সব জানে মা। তোমার হেনা বাঁচতে চেয়েছিল, তোমার হেনা মরতে চায়নি মা। তোমার হেনা বাঁচতে চেয়েছে মা। আমাকে মরতে দিও না মা, আমাকে মরতে দিও না। রেণুকা কর্মকারকে ডেকে দিচ্ছি, আমাদের রঙ্গসেনার সদস্যা সীমা রেণুকা তুই কর্মকার। ঢুকেই বল, যদি বার করে চলে আসবে, বেরিয়ে গিয়ে আসিস না। অসীমাদির অসাধারণ একটি পাঠ অভিনয় শুনে নিলাম, তারপর আমরা এবার সীমাদির কাছে চলে যাচ্ছি। সীমা আর মাঝে অসীম তুমি বাজাও। আমি রবি ঠাকুরের বউ, লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এখান থেকে একটা পাঠ আমি পড়ছি। ইন্দিরা আমার মেজ ভাসুর সত্যের ঠাকুরের মেয়ে, আমার চেয়ে মাস কয়েকের ছোট। ওর সঙ্গে আপনাদের রবি ঠাকুরের খুব ভাব। উনি যে কত চিঠি লিখেছেন ওকে, আর সেসব লম্বা লম্বা চিঠি। চিঠি তো নয়, সব মনের কথা, কত ভাবনা। আমাকে কোনো দিন বলেন না সেসব। ইন্দিরা যে ওর ভাইজি, সে কথা উনি ভুলে যান। মনে হয় ইন্দিরা ওর বন্ধু, মনের মানুষ। পরের চিঠি পড়তে নেই। উচ্চারণের চিঠি, ছয়ের উচ্চারণটা মিসিং, ঠিক আছে? যতবার চিঠিটা হচ্ছে কানে লাগছে, আবেগের মাত্রা কম আছে, তো ফলে ওভারঅল পারফরমেন্স অফ দ্য উইক। মানে এবং একটুখানি যখন আমি প্রিপেয়ার্ড আছে, সেটাকে একটু বারবার 10 বার 15 বার, এটা আমার একটু মনে হয় অভ্যাস করাটা উচিত ছিল। প্র্যাকটিসটা কম হয়ে গেছে, যে আপনি ওয়ার্ডগুলোর সাথে আপনি কি বলবো, পরিচিত নয় আপনার। এরপর সীমাদির পর আমরা শুনে নেব অম্বালিকা দিকে ডেকে নেব আমরা। আমাদের মধ্যে রঙ্গসেনা তো সবাই আছে, তার মধ্যে নান্নাসাও আছে, আর আয়ুর্বেদও আছে, কি যেন পঞ্চবান। তো আমি এরকম ভাবলাম যে একটু রঙ্গসেনা একটু পঞ্চবান ঘুরিয়ে ফিরিয়ে হোক। অসীমাদির পরে আবার আমরা রঙ্গসেনার একজনের কাছে চলে আসবো। মনে অসীমাদি ওদের টেনশনে বেরিয়ে গিয়েছে। এবার অসীমাদির পাঠ অভিনয় অম্বালিকা দিয়ে। নমস্কার, আজকে বিশেষ খবর হলো ভস্মীভূত চটকলের গুদাম 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণ।
বিধ্বংসী আগুনে পুড়ে গেল ফুলবাগানের কাদাপাড়ার একটি চটকলের গুদাম। মঙ্গলবার সকালে ওই চটকলের 2 নম্বর গুদামে আগুন জ্বলতে দেখে কর্মীরাই। দমকলের 10টি ইঞ্জিন 5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই। একটি কিন্তু ওই শেষটা ঠিক আছে, কিন্তু এই নিয়ম মেনে যখন হয়েছে তখন ভদ্রলোক যিনি বলছেন তিনি কিন্তু অত জোর দিয়ে বলবেন না, ঠিক আছে? আর মানে আমার মনে হয় যে আপনি স্কেলটা তো হাইতে রেখেছেন, এটা তো উচিত, মানে দরকার নয়। মানে সংবাদ যে পড়ছে তার তো চটকল মালিক নয় কেউ, মানে এত আবেগটা আমার মনে হয় অতিরিক্ত হয়ে গেছে। ফলে স্কেলটা বেশি হওয়ার জন্য ফ্র্যাঙ্কলি স্পিকিং ইট সাউন্ডস ভেরি লাউড টু আস। ঠিক আছে, সংবাদপত্র কিন্তু একটা স্টেটমেন্ট বলে, ঝড় বয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে, প্রোনাউন্সিয়েশন খুব ঠিক আছে। আগের বার একটা ফাম্বল হয়েছিল, এখন আর হয়নি। সেকেন্ড বার যখন বললেন হয়নি, কিন্তু আমার মনে হয় যে স্কেলটা আর ওই আবেগটা আপনি যেটা দিয়েছেন সেটা যদি কন্ট্রোলড একটা পারফরম্যান্স এখানে টক শো এর মতো করতে, হ্যাঁ আপনার সেটা অনেকটা হয়ে গেছে যে টক শো এর মতো হয়ে গেছে। সুমন এরকম করে না, ওই যে আর বাংলায় যেটা করে যে ঘরে ভদ্রমহিলা ওরকম ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু এটা একটু মাইল্ড বা সফট করলে এক্সেলেন্ট পারফরম্যান্স হতো। খুব সামান্য নতুনত্ব হয়েছিল, হ্যাঁ খুব ভালো। আমরা পরপর অনেকগুলো গল্প পাঠের পর একটা সংবাদ পাঠ শুনলাম, তো সেটা আমাদের বেশ ভালোই লাগলো। ঠিক আছে, আমি অনুপকে ডেকে নিচ্ছি। অনেকজন মহিলারা ছিলেন, তারা পাঠ করলেন, পাঠ অভিনয় করলেন। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের অঙ্গসেনার সদস্য অনুপ মণ্ডলকে। নমস্কার, আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি থেকে একটি অংশ পাঠ করব। পরদিন সকালে জানালা খুলিতে হিমাঙ্গীর কান ঝড়ের তীক্ষ্ণ কণ্ঠে ঝঙ্কার প্রবেশ করিল। তিনি স্বামীকে সম্বোধন করিয়া বলিছেন, ছোড়া কাল যে পালিয়ে রইল, একবার খোঁজ নিলে না? স্বামী জবাব দিলেন, চুলোই যাক, কি হবে খোঁজ করে? তিনি কণ্ঠস্বর সমস্ত পাড়ার শ্রুতিগোচর করিয়া বললেন, তাহলে দিদিদের গ্রামে বাস করা দায় হবে? আমাদের তো শত্রু কম নেই দেশে, কোথায় পড়ে মরে টরে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুধু সকলকে জেলখানায় নিয়ে যেতে হবে, সে কথা বলে দিচ্ছি আমি। হেমাঙ্গিনী সমস্তটাই বুঝিলেন এবং তৎক্ষণাৎ জানালাটা বন্ধ করিয়া দিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অন্যত্র চলিয়া গেলেন। ভালো হয়েছে বলতে প্রথমে একটু নার্ভাসনেস কাজ করছিল বলে কথাগুলো জড়িয়ে যাচ্ছিল প্রথম যে 2-3 সেন্টেন্স, তারপর অনেকটা ঠিক হয়েছে। কিন্তু এখানেও এই সীমাদির মতো প্রবলেমটা আছে, অভ্যাস করতে হয় 10 বার 5 বার শব্দগুলোর সাথে পরিচিতি থাকাটা পারফরম্যান্সের জন্য। আমি এমন ভাবে শর্ট প্রেক্ষাপটটা করব যেন সত্যি আমার চোখের সামনে ভেসে উঠে সে ছুটে বেরিয়ে যাচ্ছে। এবং সেই ছোটটা দুরকম ভাবে হতে পারে। একটা ক্ষেত্রে মানে দুটো ছোটা আছে, একটা হচ্ছে দৌড়ে বেরিয়ে যাওয়া, আর একটা হচ্ছে একটু আস্তে বেরিয়ে যাওয়া। এইভাবে ঠিক আছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। কিছু বলবো না, এরপর ডেকে নেব আমরা, আবার চলে আসি। তো কাকে ডাকবো দাঁড়াও ভাবছি, সবাই মিলে উঠে দাঁড়া। রেবাদিকে ডাকি নাকি? এবার রেবাদিকেই ডাকছি। ডেকে নিচ্ছি রেবা বিশ্বাসকে, আমাদের অঙ্গসেনার সদস্যা, কিন্তু তিনি প্রাপ্তির দিদা। তো প্রাপ্তির সূত্রে তিনিও আমাদের মধ্যে পারফরমেন্সের মধ্যে ঢুকে গেছে, তিনি পড়ে আসেননি, বাদ বাকিটা তার উপর। ঠিক আছে, আমরা অনুপের জন্য হাততালি দিয়েছি, তাই তো? রেবাদিকে স্বাগত জানিয়ে একটা হাততালি দিই। নমস্কার, আমি পড়ছি আমার ছেলেবেলা সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার ছেলেবেলা কৃষ্ণনগরে অতিবাহিত হলেও আমার জন্ম কিন্তু কলকাতাতে। সন্তানের জন্ম হওয়ার সময় মায়েরা তখন আসতেন বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে তারা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেন এবং আলাদা একটা কদর পেতেন। আমার জন্মের সময় তেমনই আমার মা চলে এসেছিলেন কলকাতায় তার পিতৃগৃহে। তবে আমার শৈশব বাল্যকালের বেশিরভাগই কেটেছে নদিয়ার কৃষ্ণনগরের সুধা নিবাসে। আমার জন্ম কলকাতায় হলো আমাদের আদি নিবাস ছিল অবিভক্ত ভারতের নদিয়া জেলায়। বিদ্যালয়ে সেরা হয়ে পুরস্কৃত হতেন। আপনি ছেড়ে দিচ্ছেন কেন? আমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আপনি এই বয়সে করতেছেন, এটাই তো ওদের আনন্দ। আপনি তো আদর্শ থাকবেন, ঠিক আছে।
ভালো হয়েছে। তুমি বলো, আমাদের আরেক জাজকে বলছি বলার জন্য কিছু। হ্যাঁ, এটা ইনোসেন্ট পারফরম্যান্স কিন্তু কমপ্লিট হলো না। না, আমি যাই হোক, শেষ তবে প্রচেষ্টার জন্য অশেষ ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আমাদের অঙ্গসেনার সদস্য মিতা ধরকে। সম্ভবত তিনিও একটি সংবাদপত্রই পাঠ করবেন। সংবাদ পাঠ করবেন। হাতে পেপার দাঁড়াও। হ্যাঁ, বসে নমস্কার, আমি মিতা ধর। আমি এখানে রঙ্গসেনার একটা কম্পিটিশনে এসেছি। তো আমি একটা নাটকের বই আমার নেই, আমি একটা সংবাদ পাঠ করবো। ঠিক আছে, আমি একটু টেনে নিচ্ছি, আমার একটু চোখের প্রবলেম আছে। তুমি দাঁড়িয়েই করো তাহলে। জল খাবে মিতাদি? জল খাবে? না না, কেন ঘাবড়াবো? আচ্ছা, আমি যে সংবাদটা পাঠ করব, এটা গত 30শে জানুয়ারি বর্তমান পত্রিকায় ফার্স্ট পেপারে বেরিয়েছিল, প্রথম পাতায় বেরিয়েছিল যে এখনকার বর্তমানের বাচ্চাদের যে ঘরে বসে ভিডিও গেম খেলে যে তাদের যে কি সমস্যা হচ্ছে, তার উপরেই একটা সংবাদ পাঠ করব। এবার আমরা শুরু ধরছি। হ্যাঁ, অবশ্যই। সবে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়েছে স্বর্ণদ্বীপ, তাতে কি? হাবভাব একেবারে স্কুলের দাদাদের মতো। সেখান থেকেই জাঁকিয়ে বসেছে ভিডিও গেমের নেশা। কানে ইয়ারফোন আর হাতে মোবাইল, ভিডিও গেমের জগতে ডুবে কখনো পাড়ার চেয়ার থেকে নেমে, সরি আমি এখানে বসে আগে বলছি, একদম দেখতে পাচ্ছি না, পুরোনো পেপার তো খুব আচ্ছা হয়ে গেছে একদম। সবে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়েছে স্বর্ণদ্বীপ, তাতে কি? হাবভাব একেবারে স্কুলের দাদাদের মতো। সেখান থেকেই জাঁকিয়ে বসেছে ভিডিও গেমের নেশা। কানে ইয়ারফোন আর হাতে মোবাইল, ভিডিও গেমের জগতে ডুবে কখনো কখনো পড়ার চেয়ার থেকে নেমে ঘরের মধ্যে শত্রুকে মারতে ঘুরপাক খাচ্ছে। কখনো রেসিং কারের ড্রাইভার হয়ে লাস্ট ল্যাপ শেষ করতে গিয়ে মায়ের সঙ্গে ধাক্কা খাচ্ছে রান্নাঘরে। সাধ্য সাধনা বকাঝকা কোনো টোটকাতেই কাজ হচ্ছে না। এখন স্বর্ণদ্বীপ ঘরে ঘরে আছে, কুয়ালালামপুর থেকে কন্যাকুমারিকা, টালা থেকে টালিগঞ্জ, সর্বত্র। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল লাগাতার ভিডিও গেমের নেশা চিরতরে বধির করছে শিশু, কিশোর, যুব সমাজকে। 17ই জানুয়ারি নিজেদের নিউজ সেকশনে বিশ্ববন্দিত জার্নাল বিএমজে পাবলিক হেলথকে উদ্ধৃত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। কি আছে সেই গবেষণাপত্রে? বলা হয়েছে পৃথিবীব্যাপী 53,833 জনের উপর করা 14টি সমীক্ষায় উঠে এসেছে ভিডিও গেমের নেশার ফলাফলের এক মারাত্মক চিত্র। দেখা যাচ্ছে হেডফোন বা ইয়ারফোন গুজে ভিডিও গেম খেলার সময় শব্দসীমা 43.2 ডেসিবেল থেকে কখনো কখনো 119 ডেসিবেল পর্যন্ত উঠে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে যা সহনমাত্রার অনেকটাই বেশি। 14টি সমীক্ষার মধ্যে 6টি হয়েছিল বধিরতা এবং কম্পিউটার বা ভিডিও গেমের সম্পর্ক নিয়ে। 4টি করা হয়েছিল বাড়ির ব্যক্তিগত কম্পিউটার রুম বা বাইরের গেমিং সেন্টারের প্রভাব নিয়ে। এর মধ্যে 5টি সমীক্ষায় শিশু ও কিশোর কিশোরীরা জানিয়েছে গেম খেলার পর থেকে তারা কানে কম শুনছে। 2টি সমীক্ষায় তারা জানাচ্ছে স্কুলের গেমিং সেন্টারে গেম খেলে খেলে তাদের 2 কানেরই শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি টিনিটাস বা কানে শোঁ শোঁ শব্দ শোনার সমস্যায় ভুগছে তারা। পরিস্থিতি ঠিক কতটা চিন্তার, এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ সেনগুপ্ত বলেন, প্রতি 10 জনে 1 জন এরকম রোগী পাচ্ছি। বাচ্চারা বুঝতেও পারছে না এই নেশায় তাদের শ্রবণ শক্তির চিরস্থায়ী ক্ষতি হচ্ছে। আমার গোনা আছে 300-র মধ্যে, থামিও না। আচ্ছা, এটা তো একটা নিউজ রিপোর্ট। আমি দীপকে বলেই দিয়েছিলাম ফোনে যে আমি কিন্তু নিউজ রিপোর্ট পড়বো, বলেছিল হ্যাঁ চলবে। আরে বলতে দাও, লিসেন বসো। আমরা কি বলবো না বলবো না? বলছি যে এটা একটা হেডিং থাকবে না, 300 একটা ছোট্ট ইয়ে লেগেই থাকবে মানে বুঝলাম না। হেডিং থাকবে তো হেডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো পড়িসনি। বললাম তো বাচ্চাদের ভিডিও গেমের উপরে বাচ্চারা যে ক্ষতি হচ্ছে সেটার না, উপরে।
ইয়ে করা ওই বধির করছে ভিডিও গেম সেটা এটা হবে এরকম শিশু কিশোরদের বধির কাছে ভিডিও গেম। সেটা আমি নিজে মুখে নিজস্ব বলে নিলাম, প্রতিনিধি- সেটা মুছে নিজস্ব প্রতিনিধি কলকাতা, হ্যাঁ সবই প্রাইমারি স্কুলে গন্ডি পেরিয়েছে স্বর্ণদ্বীপ, এখান থেকে। আর আপনি বলবেন সেম ওই অম্বালিকাদির মধ্যে কেস হয়েছে, যে স্কেলটা ঠিক করে নির্বাচন হয়নি এবং যে আবেগটা দেওয়া হচ্ছে সেটাও এইটার সাথে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? আমি কন্টেন্টের কথা বলছি না, কন্টেন্টের জন্য এখানে কোনো মার্কস নেই, মার্কসটা হচ্ছে যে হাউ ইউ প্রেজেন্টিং দ্য থিং, ঠিক আছে? তুমি কিভাবে বলছো, কি বলছো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? কি পড়ছো এখানে আমাদের কোনো বিষয় নেই, ঠিক আছে? যদি কেউ নিজে এসে গল্প, আমরা হয়তো কোনোদিনও একটা এরকম করব যে যেদিন নিজেরা লিখে আনা কিছুর উপরে করব, কিন্তু যেহেতু তোমরা কোনো নির্বাচিত অংশ করছো, আর নিউজ রিপোর্টিং এর ক্ষেত্রে ওইটা হচ্ছে যে প্রথমে হেডিংটা পড়তে হয়, ঠিক আছে? এবং তারপরে এটার একটা শ্রুতি মধুরতা থাকাটা খুব জরুরি ছিল, ঠিক আছে? আপনি কিছু বলবেন? না না একজন হাততালি দিয়ে আমরা সবাই আবার আমি একটা কথা বলি, এটা আমাদের ঘরোয়া অনুষ্ঠান, আমরা সবাই খুব মানে এত নার্ভাস হয়ে না, নার্ভাস হয়েও না, আমি চোখে একদম পুরনো পেপার তো আমরা খুব নিজেদের মধ্যে থামতে বলছে আমার 300 শব্দ করা আছে, তার আমার 300 অনেক কম আছে, গুনেই এটা বলছি না, আমি বলছি যে যেটা ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে আমার মেন্টালটা অন্যরকম দিকে চলে যাচ্ছে, কারণ 300 আগে যদি থামিয়ে দেয় যা তার জন্য তো তোমার কিছু বলার নেই না। না না, দ্বিতীয় কথা হচ্ছে এনজয় দ্যাট, হ্যাঁ ঠিক আছে? এটা এনজয়, ইটস নট আ কম্পিটিশন, এটা আমরা এসছি সবাই মিলে একটা বৈঠকি আড্ডাও করতে পারি। আচ্ছা, এমনি গিয়ে চিটচ্যাট না করে কারবারে কি রান্না হয়েছে এটা না বলে এইটা একটা বলছি, এটাও তো ধরা যায়। আমাদের রঙ্গসেনার সদস্য সাহেব হালদার, তাকে আমরা অনেকদিন পর পেয়েছি, তার জন্য একটা হাততালি। বিশাল বিশাল অতিথি, আমরা বিশাল আজকের বিশেষ অতিথি বলা যেতে পারে সাহেব হালদারকে, তো ঘটনাক্রমে সে নাম দিয়ে ফেলেছে প্রতিযোগিতায়। তো এবার সাহেব হালদারের পাঠ অভিনয় শুনবো আমরা। ধার করা বই নিয়ে পড়ছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা মেজ দিদির একটা পাঠ পড়ছি। দিন 5-6 পরে একদিন বৈকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকে বলিলেন, এসব কি তুমি শুরু করিলে মেজবউ? কেষ্ট তোমার কে যে একটার পরে ছেলে নিয়ে দিনরাত আপনার আপনাপির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? প্র্যাকটিস নেই, একদম প্র্যাকটিস নেই। তোমাকে একটা ইনস্ট্যান্ট বসা আমি একটা কথা বলি, একটা ইনস্ট্যান্টের মধ্যে দেরি করে এসেছে, একটা দেওয়া হয়েছিল বাড়ি থেকে তৈরি করে আসার জন্য, আর একটা ইনস্ট্যান্ট দেওয়া হবে, তুমি একবারে দুটো পরীক্ষা দিয়ে দিয়েছো। যাই হোক, ঠিক আছে, আমরা অনেক উচ্চারণের অনেক ভুল রয়েছে, ঠিক আছে? গলাটা ভালো লাগছে, প্রিপারেশন করে আসা উচিত ছিল। আচ্ছা, আমাদের হাতে অনেকটা সময় কম, আমরা আবার ডেকে নিচ্ছি। তোমাকে প্রথমে ডেকে নিই, তারপরে অসীমের দিকে যাচ্ছি। সরি, আমার অসীমের নামটা এসে গেছে, কি যেন নাম বললে? মনিকা দিকে যাচ্ছি, মনিকা ব্যানার্জিকে ডেকে নিচ্ছি। আমি ভূত, সত্যজিৎ রায়। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থা শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কিরকম তা আমি নিজেই জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না, জলেও যে পড়ে না সেটা বারুজ্যেদের পুকুরে পড়া করে দেখেছি। খুব ঠিক আছে, ভালো করা হয়েছে, কিন্তু আবার সেই স্কেলের ও যেটা বলেছে আমার স্কেলের গন্ডগোল। আমি একদমই বাড়িতে পড়িনি। আর ভূতের স্পেলিং কি আপনার? ভূত। আর আপনার রহস্য শোনাচ্ছিল, ঠিক আছে? আর বারুজ্যের রসনার উচ্চারণ নেই, এরকম কিছু উচ্চারণের সমস্যা আছে। তবুও ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর আমরা শুনলাম। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের একটু প্রাপ্তি, কার কাছ থেকে নিবি? আর যাও, তুমি চলে যাও। প্রাপ্তি আর সুমিত্রা, মনিকা ব্যানার্জি, এই পাশটা চলে আসো তুমি। কার কাছ থেকে নিবি? মাথা তুই বলবি তো বল। এই প্রাপ্তির জন্য দিয়ে দিই।
আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের আজকের খ বিভাগের শেষ প্রতিযোগিনী অপরাজিতা সাহাকে। তো অপরাজিতা, আমি একটা বিদেশি নাটক বা সিনেমা 6 মিনিটের সেই সিনেমাটা দেখেছিলাম, দেখে নিজের মতো করে একটা ছোট গল্প লিখেছি সেই ফ্যাক্টটাকে নিয়ে, সেটাই আমি পাঠ শোনাচ্ছি। চেঞ্জিং ব্যাটারিজ। এক বৃদ্ধা গ্রামের বাড়িতে একা থাকে। একদিন তার কাছে একটা পার্সেল এলো, সঙ্গে ছোট্ট একটা চিঠি। পাঠিয়েছে তার প্রবাসী ছেলে। এই বছর সে কাজের কারণে বাড়িতে ফিরতে পারবে না। আর চিঠি উঠল না। নিজে লেখার জন্য তো আরো সুন্দর, কিন্তু দুবার ফাম্বল হয়েছে। আর সুযোগ সার্কাস, কথাটা সার্কাস পরের শটা পরিষ্কার আসছিল। কি বলছিস তুই? না হ্যাঁ, কি বলছিলি? সার্কাস প্রোনাউন্সিয়েশনটা কর। সার্কাস। এখন কি বলছিস? কখন কি বলছিলি? সার্কাস। পরের শটা তালিবানের আড্ডা, 19শে মে 53তম অধিবেশন। অধিবেশনটির বিষয় হচ্ছে নাট্য বিশ্লেষণ বা নাটক বিশ্লেষণ। আমরা মৃচ্ছকটিক, শূদ্রকে মৃচ্ছকটিক সংস্কৃত নাটক, সেটা নিয়ে একটা আলোচনা সভা করবো। এটা গুগল মিটে হবে রাত 8টা থেকে। গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই গ্রুপে আবার যারা যারা ইন্টারেস্টেড তারা বলবে, তাদেরকে অ্যাড করা হবে। লিঙ্ক দেওয়া হবে মৃচ্ছকটিক নিয়ে। সবাই মিলে একটা আলোচনা, সবাই কি বুঝছে, সবাই কি নাটকটা পড়ে, ঠিক আছে? আমরা কিছু প্রিসাইজ স্পিচ রাখবো মৃচ্ছকটিক নিয়ে। আমি থাকবো, বাবা থাকবেন, অমিতা থাকবেন, দীপ থাকবে, অপরাজিতা থাকবেন। তারপরে কিন্তু সবাই এলাও, সবাই কিছু না কিছু বলবে, শুনবেন, একটা আলোচনা সবার মতো হবে। সেটা 19শে মে। 12ই মে আমি একটু সাংগঠনিক একটা আলোচনা ইয়ে করে নিই। 12ই মে আমাদের 8th অ্যানুয়াল জেনারেল কমিটি অ্যাসেম্বলি সামার সেশন থাকবে সন্ধ্যে 6:30 থেকে। 6:30 না 7টা থেকে থাকবে এখানে। 12ই মে যারা সকলে জেনারেল কমিটির সদস্য রয়েছেন, সবাই নয়, যারা যারা আছেন মনে করবেন সেদিনকে অতি অবশ্যই আসবেন। ওই মিটিং এ কিন্তু আমাদের বেশ খানিকটা মানে গত বছরের সমস্ত আলোচনা টাচনা হবে। 12ই মে অমিতা জেনারেল কমিটি মিটিং, ঠিক আছে? আর 5ই মে আমাদের চতুর্থ রঙ্গ কর্মশালা প্রথম পর্ব, আঙ্গিক অভিনয়ের উপরে কর্মশালা নেবেন রাজু বেরা, সমরেশ বসুতে, সকাল 9:30টার সময়। 9:30 থেকে রেজিস্ট্রেশন শুরু হবে 100 টাকার বিনিময়ে। রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনারা আর কোঅর্ডিনেটর দীপ আলোর ইনস্ট্রাকশন দিয়ে দেবে কি ধরনের পোশাক পরে যেতে হবে, কি রাখতে হবে। মানে দলের সদস্যদের জন্য 100 টাকা আর বাইরে থেকে যদি কেউ করে তাহলে 200 টাকা, ঠিক আছে? শীততাপ নিয়ন্ত্রিত সমরেশ সভাকক্ষ। এইটুকুনি বললাম আমরা।